এবছরের শেষ দিকে নির্বাচন জানিয়েছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান। ধানমন্ডি ৩২-এ আজও ভাঙচুর, ধ্বংসস্তূপ দেখতে আসছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষও। ভিড় না কমলে দুর্ঘটনার শঙ্কা। বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা সহ সাম্প্রতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদের নির্বাচনের আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন NHK-তে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে তিনি এই আভাস দেন। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান, তিনি নিশ্চিত করতে চান বাংলাদেশ নিজ পায়ে দাঁড়াবে এবং আরও শক্তিশালী হবে। ডক্টর ইউনূস বলেন, যখন আমরা ক্ষমতায় এসেছিলাম ওই সময়ের পরিস্থিতি বললে আমি মনে করি আমরা অনেক দূরে গিয়েছি, কারণ একটি বিধ্বস্ত সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচারিক ব্যবস্থাও ছিল অনেক নাজুক। নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন দ্রুত সময়ে হতে পারে এবং তা এবছরের শেষ দিকেই। নির্বাচিতরা কাজ করার শক্তিশালী একটি ভিত্তি পাবেন বলে আশা করেন তিনি। তরুণ প্রজন্মকে নিয়ে উচ্চাশার কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন, তরুণরা তাদের সৃজনশীলতাকে পুরো বিশ্বের সঙ্গে ভাগ করতে চান। সাক্ষাৎকারে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর ইউনূস। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি অথবা অন্য কারো উপর আক্রমণ থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এসব তথ্য উঠে এসেছে। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা সরকার বিগত সময়ে ক্ষমতা কক্ষিগত করে রেখেছেন এবং নাগরিকদের পরিবার ও আত্মীয় স্বজনের উপর বিভিন্নভাবে নিপীড়ন চালিয়েছে। সেই ক্ষোভ থেকেই এই হামলা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসেই তার দলীয় সন্ত্রাসীদের একত্রিত করার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বাংলাদেশের পুনর্নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছেন। এসব কারণে দেশের জনগণের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যে কোনো পরিস্থিতিতে সবার উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সম্মান রাখা, কেননা এটি বহির্বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। ধানমন্ডি ৩২-এ আজও চলছে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর, ধ্বংসস্তূপ দেখতে শত শত মানুষ আসছে ঢাকার বাইরে থেকেও। ভাঙা বাড়ি দেখতে উৎসুক জনতার ভিড় কমছেই না, বাড়ছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের সংখ্যাও। স্কুল কলেজ বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে দল বেঁধে অনেক শিক্ষার্থী এসেছেন। স্মৃতি হিসেবে রেখে দিতে ভাঙা বাড়ির সামনে ছবি তুলেছেন তারা। বাংলাদেশের আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না, এমন দৃষ্টান্ত চায় সাধারণ মানুষ। বুলডোজার না থাকলেও ভবন ভাঙতে তৎপরতা অব্যাহত রয়েছে। উৎসুক জনতার আনাগোনা বন্ধ করা না গেলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকেই। বৃহস্পতিবার রাতেও দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এদিকে সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি এনায়েতুর রহিমের দিনাজপুরের বাড়িতে আগুন দিয়েছে বৈষম্য বিরোধীরা। বৃহস্পতিবার রাত ৯টায় কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগ অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় আগুন দেয় ছাত্র জনতা। এ সময় তার বাড়ির দরজা জানালা ভেঙে ফেলা হয়। ওই রাতে দিনাজপুরে জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও আগুন দেয় বৈষম্য বিরোধীরা। এছাড়া সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি এনায়েতুর রহিমের বাড়িতে ভাঙচুর হয়েছে। নোয়াখালীর হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুটি বাড়িতেই আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় মোহাম্মদ আলীর 7টি স্পিড বোট ও 4টি ইঞ্জিন চালিত বড় নৌকায়ও আগুন দেওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামানের বাড়ি এসকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়েছে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুক্রবার বেলা 11:30টায় শুরু হয় এই বৈঠক, শেষ হয় দুপুর 1টায়। গুলশান কার্যালয়ে হওয়া এই বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যসহ
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডাক্তার এইচ.এম. জাহিদ হোসেন অনলাইনে যুক্ত ছিলেন। বুধবার ও বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি, স্থাপনা ও নামফলক ভেঙে ফেলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে দলের নীতি নির্ধারকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তারেক রহমান। সাধারণত প্রতি সোমবার স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। আওয়ামী লীগকে শিগগিরই নিষিদ্ধ করার ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থায়ী সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছে। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। সরকারি সংবাদ সংস্থা বাসসকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশের মানুষ আওয়ামী লীগের অগণতান্ত্রিক ও একগুঁয়েমি মনোভাব এবং কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই দলটি নিষিদ্ধে তাদের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের ঐক্যমত্য হলে সরকারের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করা সহজ হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মধ্যে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চান। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামের জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর জনসমাবেশে তিনি এসব কথা বলেন। আমির বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি ডাকাতি করে বিদেশে পাচার করেছেন তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ সুকৌশলে 54 বছর এই জাতিকে বিভক্ত করে রেখেছিল বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব লালপুর রেললাইন এলাকায় তার ইট বালু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ভোরে গুলি করে হত্যা করা হয়। তিনি ওই এলাকার মৃত সমন আলী ব্যাপারীর ছেলে। প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, ভোর 4:45টায় মামুনকে মোবাইল ফোনে প্রতিষ্ঠানের সামনে ডেকে নিয়ে দুই যুবক গুলি করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে তিনি মারা গেছেন বলে জানান ডাক্তার। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক কামাল মিয়া জানান, হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রদের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। সকালে রংপুর স্টেডিয়ামে কর্মচারী কল্যাণ বোর্ড বিভাগীয় কার্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন প্রতিহিংসা রাজনীতি করে না, মানুষের কল্যাণের রাজনীতি করে। সকালে কেরানীগঞ্জের আগানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারুণ্যের উৎসব উপলক্ষে কৃষকের আনন্দ মেলা হয়েছে ঝালকাঠিতে। স্থানীয় ইকো পার্কে এর উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার। পুষ্টি সচেতনতা ও শিখন মেলার আয়োজন করা হয়েছে রাজশাহীর মোহনপুরে। জাহানাবাদ শতফুল স্কুল মাঠে এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ডিন প্রফেসর মোস্তাফিজুর রহমান। মাদারীপুরে কৃষক সমাবেশ করেছে কৃষক দল। সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল এস.এম. ফয়সাল। ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে 48তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে কুড়িগ্রামে। সদরের যাত্রাপুর ইউনিয়নে এতে উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে। শহরের আদালত পাড়ায় এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয়রা। সমস্যা নিরসন না হলে পৌরসভা ঘেরাও সহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।